হ্যালো বন্ধুরা, আসুন নিজের দেশকে দেখি এবং আনন্দ অনুভব করি। আমরা 6 জুন 2024 রাত 11টা 15 মিনিটের তুর্না এক্সপ্রেসে করে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম রওনা দিয়েছিলাম। ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 252 কিলোমিটার। আমরা এসি স্লিপারে গিয়েছিলাম। আমাদের 3টি অ্যাডাল্ট সিট এবং একটি চাইল্ড সিটের ভাড়া পড়েছিল 2475 টাকা। ট্রেনের ভাড়ার সাথে খাবার ইনক্লুড নয়, কিন্তু আপনি ইচ্ছে করলে ট্রেনে ক্যাটারিং সার্ভিস রয়েছে, আপনি অর্ডার দিয়ে খেতে পারেন। আমরা ভোর 5টায় 4 ঘন্টা 31 মিনিটে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম। চট্টগ্রাম নতুন রেল স্টেশনটি খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং ছিমছাম। শুধুমাত্র টিকিটধারী লোকজনকেই ট্রেন স্টেশনে ঢুকতে দেওয়া হয়। আমরা ঢাকা থেকে চট্টগ্রাম হোটেল বুকিং দিয়ে যাইনি, ভেবেছি অনেক হোটেল রয়েছে, পেয়ে যাব। তা ট্রেন স্টেশনের পাশেই, যেটাকে বলা হয় স্টেশন রোড, সেখানে হোটেল সৈকতে আমরা গেলাম। সেখানে আমরা রুম পাইনি, যেহেতু আমরা বুকিং দেইনি। তাই আমরা সেখান থেকে বের হয়ে হোটেল এশিয়া এসআরে গেলাম। রুমে সকাল 8টা পর্যন্ত বিশ্রাম নিয়ে আমরা সকালের নাস্তা খেয়ে একটি গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। গাড়িটি ভাড়া পড়েছিল 4000 টাকা। গাড়িটি সারাদিন আমাদের জন্য ছিল। গাড়িটি হোটেল সৈকতের সামনে থেকে আমরা ভাড়া করেছিলাম এবং উদ্দেশ্য ছিল সীতাকুণ্ড, মহামায়া লেক, তারপর সহস্রধারা ঝর্ণা এবং গুলিয়াখালী সি বিচ। ঢাকার যানজটকে ফেলে চট্টগ্রামে শান্তি মিরে ফিরে এসেছি। এখানে মনে হলো অন্য কোনো দেশে এসেছি। রাস্তাঘাটগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো ময়লা আবর্জনা ফেলা নেই। যদি ঢাকা শহরও চট্টগ্রামের মতো হতো তাহলে কতই না ভালো হতো। শুধুমাত্র একটু জনসচেতনতা। দেখুন কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর। চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বাংলাদেশের অন্যতম কৃত্রিম হ্রদ মহামায়া অবস্থিত। মিনিট সময় লাগলো আমাদের এই মহামায়া লেকে আসতে চট্টগ্রাম থেকে।
মহামায়া লেকের এন্ট্রি ফি ছিল 30 টাকা করে এবং গাড়ি পার্কিংয়ের জন্য দিতে হয়েছিল 150 টাকা। মহামায়া লেকে ঢুকতে দুপাশ দিয়ে সারিবদ্ধভাবে দেবদারু গাছ রয়েছে, যা দেখতে অনেক সুন্দর এবং লেকের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। এখানে বোটিং এবং কায়াকিং এর ব্যবস্থা রয়েছে। বোটিং এ 2 ধরনের বোট রয়েছে, ছোট এবং বড়। বড় বোটগুলোতে 8 থেকে 10 জন লোক উঠতে পারে এবং এর ভাড়া ওয়াটারফল পর্যন্ত 1500 টাকা এবং যদি ওয়াটারফলস না ঘুরে পুরো লেকটি যদি ঘুরতে চান তাহলে 2000 টাকা পড়ে। শুধু লেক বললে ভুল হবে, এখানে চারিদিকে যে পরিমাণ গাছ রয়েছে তাতে একে বোটানিক্যাল গার্ডেনও বলা যেতে পারে। লেকের গাছগুলোর মাঝে মাঝে বিভিন্ন কৃষ্ণচূড়া গাছও রয়েছে এবং কৃষ্ণচূড়া ফুলগুলো এত সুন্দর টকটকে লাল, দেখতে অন্যরকম সুন্দর এবং সেদিন একটু বৃষ্টিও হয়েছে, যার ফলে কৃষ্ণচূড়া তার রঙকে আরো ছড়িয়ে দিয়েছে। মহামায়া লেকের এরিয়া 11 স্কয়ার কিলোমিটার প্রায়। দেখতে অপূর্ব সুন্দর, চারিদিকে সবুজ গাছ দিয়ে বেষ্টনী করা এবং লেকে যেসব বোট নামানো হয়েছে সেগুলোকে হাঁসের আদলে বিভিন্ন কালার দিয়ে সাজানো হয়েছে, ফলে লেকটির সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে। চট্টগ্রামের পাহাড়ি কলা এবং কিছু চট্টগ্রামের
লোকাল প্রোডাক্ট নিয়ে লেকের সামনে অনেকে বসেছে সেল করার জন্য। আচার, বাদাম, বিভিন্ন কিছু, এগুলো সবই পাহাড়ি মেয়েরা তৈরি করে থাকে, লোকাল প্রোডাক্ট। লেকের সামনে হ্যান্ডি নামক একটি রেস্টুরেন্ট রয়েছে, সেখানে আমরা এসে বসলাম। বিভিন্ন খাবার রয়েছে সেই রেস্টুরেন্টে, আপনি ইচ্ছা করলে অর্ডার দিয়ে খেতে পারেন। আমরা ভীষণ গরমের মধ্যে লাচ্ছি অর্ডার করলাম, যেটা দই দিয়ে এবং ঠান্ডা পানি দিয়ে তৈরি ছিল, খুব ভালো লেগেছে। প্রাইস ছিল পার গ্লাস 150 টাকা। এরপরে আমরা এসে পৌঁছালাম বোটানিক্যাল গার্ডেন ইকো পার্ক। এর ভিতরে রয়েছে সহস্রধারা ঝর্ণা এবং চন্দ্রনাথ পাহাড়। সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কের এন্ট্রি ফি নিয়েছিল পার পারসন 20 টাকা, তবে গাড়ির এন্ট্রি ফি নিয়েছিল 200 টাকা করে। গাড়ি ভিতরেই ঢুকতে দেওয়া হতো এবং অনেক দূরে সহস্রধারা অবস্থিত বলে ভিতরে গাড়ি নিয়েই সবাই ঢুকতো। এটা সীতাকুণ্ডের মুরাদপুর গ্রামে অবস্থিত। 996 একর জমির উপরে তৈরি করা হয়েছে। দুপাশে সারিবদ্ধ গাছ লাগানো হয়েছে এবং মাঝখান দিয়ে রাস্তা চলে গিয়েছে। বিভিন্ন ক্যাটাগরির গাছ স্থানভেদে বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে, যেমন ঔষধি গাছগুলো একদিকে লাগানো হয়েছে, কাঠের গাছগুলো একদিকে লাগানো হয়েছে, ফ্রুটস গাছগুলো একদিকে লাগানো হয়েছে। এভাবে বিভিন্ন ক্যাটাগরির গাছগুলো বিভিন্ন স্থানে লাগানো হয়েছে। আমরা এই বোটানিক্যাল গার্ডেনে গিয়েছিলাম 7 জুন। সেদিন একটু বৃষ্টি ছিল এবং আগের দিন রাতে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে একটু ভূমিধস হয়েছে, ফলে সহস্রধারা ঝর্ণার পানিগুলো ছিল ঘোলাটে, কাদামাটি পরিপূর্ণ। তাই আমরা নিচের দিকে যাইনি এবং ঝর্ণার পানিগুলোকে দেখার সৌভাগ্য আমাদের হয়নি। এই সিঁড়ি বেয়ে বেয়ে নিচের দিকে, অনেক নিচের দিকে যে সহস্রধারা ঝর্ণা পাওয়া যাবে।
মেলবোর্নের বোটানিক্যাল গার্ডেনে দেখেছি। এই চিটাগাংয়ের এই সীতাকুণ্ডের এই বোটানিক্যাল গার্ডেন সেগুলোর থেকে কম নয়, অসাধারণ, অনেক সুন্দর। আপনারা আসবেন। প্রকৃতি প্রেমিকরা যারা গাছ পছন্দ করেন, উদ্ভিদ পছন্দ করেন এবং ফুল পছন্দ করেন তারা অবশ্যই আসবেন। ঝর্ণা যাদের ভালো লাগে তারাও এখানে আসতে পারেন। আবার অনেকে দলবদ্ধ হয়ে বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে পছন্দ করেন, তারাও এখানে আসতে পারেন। এরকম অনেক গ্রুপকে আমি দেখতে পেলাম, তারা এসে খুব মজা করছে। ইকো পার্ক দেখা শেষে আমরা গুলিয়াখালী সি বিচের দিকে রওনা হলাম। গুলিয়াখালী সি বিচটি সীতাকুণ্ড থেকে 5 কিলোমিটার দূরত্বে মুরাদপুর উপজেলায় অবস্থিত। এটাকে মুরাদপুর সৈকতও বলা হয়। সৈকতটিতে যেতে যে রাস্তাটি পড়েছে তার দুপাশে গাছ এবং রোডটি দেখতে অপূর্ব সুন্দর। সৈকতের কাছাকাছি চলে আসলাম আমরা এবং এখানে এসে প্রায় দুপুর হয়ে গেল। এখানে কিছু খাবারের রেস্টুরেন্ট ছিল, সেগুলোতে আমরা দুপুরে লাঞ্চটা সেরে নিলাম। এখানে চারিদিকে অনেক কৃষকের বসবাস রয়েছে, তারা গরু চরান মাঠে এবং বিভিন্ন ফসলও ফলান।
এখানের সি বিচে যাওয়ার জন্য ট্রলার ভাড়া করতে হয়। কম্বাইনলিও ট্রলার ভাড়া করা যায়, আবার আপনি পার্সোনালভাবেও ভাড়া করে নিতে পারেন। আমরা অনেকের সাথে কম্বাইনলি গিয়েছিলাম। পার পারসন 100 টাকা করে ভাড়া নিয়েছিল ট্রলারটি। গুলিয়াখালী সি বিচটি আসলে ম্যানগ্রোভ সি বিচ। এখানকার বিচের আশেপাশে অনেক ম্যানগ্রোভ দেখতে পাওয়া যায়। এটা বঙ্গোপসাগরের একটি বীচ। অনেকে এই বীচের সন্ধান জানেন না, কিন্তু জেনে রাখুন এটা সীতাকুণ্ডের মুরাদপুর উপজেলায় অবস্থিত। আপনি সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে ট্যাক্সি ভাড়া করে নিতে পারেন, অথবা সিএনজি ভাড়া করেও যেতে পারেন। মুরাদপুর বাজার থেকে মাত্র 5 কিলোমিটার দূরত্বে এটি অবস্থিত। ট্রলারগুলো সাধারণত কয়েকটা খালের মধ্যে দিয়ে পার হয়ে তারপরে সি বিচে যায়। আমরা দুপুরের পরে এখানে গিয়েছিলাম বলে একটু জোয়ার ভাটার খেলার পরে গিয়েছিলাম, যেটা আমাদের জানা ছিল না। আমরা ট্রলারে করে গিয়েছিলাম বিচে, কিন্তু ফেরার সময় আর ট্রলার পাইনি। ওনারা বলছিল কি যেন এক জোয়ার ভাটার সমস্যা রয়েছে, তাই আমাদের অনেকের সাথেই হেঁটে কাদার মধ্য দিয়ে হেঁটে হেঁটে ব্যাক করতে হয়েছিল। আমরা আসার সময় কোনো ট্রলার পাইনি। তাই আপনারাও গেলে সন্ধ্যার আগ মুহূর্তেই চলে আসবেন এবং জেনে যাবেন যে ট্রলারগুলো কখন লাস্ট আসবে। না হলে আপনাদেরকে এরকম সমস্যায় পড়তে হবে, হেঁটে হেঁটে আসতে হবে কাদার মধ্যে দিয়ে। অনেক কঠিন কাদার মধ্যে দিয়ে হাঁটা, অনেক পিছলা এবং পড়ে যেতে হয়। দেখুন ওই দূরে বিচের পাশে সারিবদ্ধভাবে ম্যানগ্রোভ গাছগুলো দাঁড়িয়ে আছে।
গুলিয়াখালী সি বিচে আমরা পৌঁছে গেলাম। দেখুন ম্যানগ্রোভের গোড়াগুলো উঠে আছে বিচের মাটিতে, এবং এগুলো বাদ দিয়ে ওই দূরে বিচের কাছে যাওয়া যায়, সেখানে এনজয় করা যায়। সমুদ্রের বিচে প্রতিটি গাছে গাছে পাখির সমারোহ এবং তাদের কলতানে মুখরিত ছিল বৃষ্টি। বিচের পাশেই বিভিন্ন স্টল রয়েছে, যেগুলো এখানকার গ্রামের লোকজন চালায়, এবং এই স্টলগুলোতে চিপস, চা, কফি এবং বিভিন্ন ভাজা যেমন পাকোড়া, পেঁয়াজু এগুলো পাওয়া যায়। এই খাবারগুলো আমাদের ভ্রমণের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। হালকা বৃষ্টি, আবার সমুদ্রের বিচের পাশে ভাজা পাকোড়া, ভাজা পেঁয়াজু অপূর্ব মনোহর পরিবেশ তৈরি করেছিল।
বিচে আমরা সন্ধ্যা পর্যন্ত এনজয় করেছি। সূর্য অস্ত যাওয়া দেখেছি, গোধূলি দেখেছি, পাখিদের বাড়ি ফিরে দেখেছি। বিচ থেকে ফিরতে ফিরতে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। গ্রামের মাঠে দেখলাম ছেলেরা কাদার মধ্যে ফুটবল খেলছে। দেখুন, এই কঠিন মেঠো পথ ধরে আমরা গুলিয়াখালী বীচ থেকে ব্যাক করেছিলাম। কঠিন ছিল কিন্তু ভালোও লেগেছিল, মাটির স্বাদ পেয়েছিলাম। আমরা পরের দিন 8 তারিখ জুন মাসে 4:45 সোনার বাংলা এক্সপ্রেস ধরে ঢাকায় ব্যাক করলাম। সোনার বাংলা এক্সপ্রেসের টিকিটের প্রাইস ছিল 3টি অ্যাডাল্ট এবং 1টি চাইল্ডের জন্য 2180 টাকা। সিট ছিল স্লিপার, নন এসি। যেহেতু আমরা বিকেলের ট্রেনে রওনা দিয়েছি ঢাকাতে, তাই আমরা সিট পাচ্ছিলাম না, তাই বাধ্য হয়ে স্লিপার নন এসি নিতে হয়েছে। সমস্যা হয়নি, নন এসিতে খুবই সুন্দর এবং বাইরের বাতাস খেতে খেতে আমরা রাত 9টার মধ্যে আন্তর্জাতিক এয়ারপোর্ট রেল স্টেশনে পৌঁছে গেলাম। সোনার বাংলা এক্সপ্রেসটি ছিল অত্যাধুনিক, ঠিক সময় মতো ছেড়েছিল। 4:45 মানে 4:45ই ছেড়েছিল। আমার চ্যানেলটি যদি আপনাদেরকে আনন্দ দিতে পারে এবং তথ্য নির্ভর হয়, তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন, যেন দ্বিতীয়বার আরও ভালো কিছু উপহার দিতে পারি আপনাদেরকে।